উনি হেদায়েতুন নহু আমার কাফিয়ার বছর থেকে নিয়ে ওনার কবরে দাফন করা পর্যন্ত ওনার সাথে আমি আছি অনেক বৎসর। ওনার জীবনের প্রতিটি অংশেই আলোচনার এবং অনুসরণ করার মতো। ছাত্র জমানায় সে একজন আদর্শ মানুষ, আদর্শ তালে বলে নেয়। প্রত্যেকটা ছাত্রের কাছে সে স্নেহের নয় শ্রদ্ধেও ছিল। সমপাঠীরা তাকে শ্রদ্ধা করত, তার সম্মান করত। এরকম ইতিহাস শুনছি ফরিদউদ্দিন মাসুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাদাজিলুল আলী, ওনার সাথীরা ওনাকে যেভাবে সেবা করতেন, ওনাকে আমি হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক রহমতুল্লাহ মাদাজিলুল আলী, হযরত মাওলানা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলী ওনাদের থেকে শুনেছি যে দারুল উলুম দেওবন্দে ফরিদউদ্দিন মাসুদ সাহেব উনি পড়ার ভিতরে এত এনহেমাক, ওনার মোতালার মধ্যে ওনার নিজের খবর থাকতো না। আমরা কাসিম সাহেব নিজে বলছে যে আমরা বাজি ওনার গায়ের জামা খুইলা এটা ধুইয়া সিলাই আবার গায়ে দিয়ে দিতাম, এখানে সিলাই থাকতো না। সেটা বলা আমার উদ্দেশ্য না। ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও এরকম দেখেছি। আর পাশাপাশি রুমে থাকতাম ফরিদাবাদে, তো আমি ওনার সাথে আন্তরিকতা প্রথম দিন থেকেই। উনি ওই জমাতে ফার্স্ট বয় ছিলেন, আমিও আমার জমাতে ফার্স্ট বয় ছিলাম। পরে অথচ জাফর সাহেব আসার পরে আবার কিছু উনি নিয়ে গেছে আমার থেকে, আবার আমি আছি, এরকম একটা অবস্থা ছিল। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ওই সময় একজন ওস্তাদ যে অবদান রাখে সাথীদের ক্ষেত্রে সেই অবদানে রাখতেন। উনি শুধু তাকরার করেতেন তা না, উনি প্রত্যেকটা সাথীর খবর নিতেন আলাদা আলাদাভাবে। যে কেউ দুর্বল আছে তো তাকে আলাদা রাখা তার ইয়া দিতেন, তাকে ধরাই দিতেন। যার কারণে আমি চিন্তা করতাম যে ছাত্ররা কেন ওনার উপর এত মুগ্ধ, সে কারণ ছিল এটা। আর ওখানে তো আমরা কয়েক বছরে ছিলাম একসাথে। এরপরে আবার ফরিদাবাদের একটু এখতলাফ হয়ে গেল, গণ্ডগোল হলো। তখন মোহতামিম ছিলেন আমার আব্বার খলিফা হযরত মাওলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি। তখন একটু বিভক্তি আসছে, বিভক্তির মধ্যে আমরা ফরিদাবাদ থেকে সরে আসছি। তখন আমরা একসাথেই ছিলাম, ইসহাক ফরিদী সাহেব আমরা একসাথেই বাইরে হয়ে আসছি। স্বামীবাগ একটা পরিত্যক্ত বাড়ি ছিল, এখানে পুরো 1 বছর আমরা ছিলাম। এখানে আমাদেরকে পড়াইতেন ফরিদউদ্দিন মাসুদ সাহেব, মুফতি আব্দুল হান্নান সাহেব, মাওলানা নূর হোসেন কাসেমী সাহেব, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, সুলাইমান নোমানী, মুফতি গোলাম মোস্তফা। এই ওস্তাদরা আমাদেরকে এখানে স্বামীবাগে পড়াইতেন। পুরো বছর আমরা এখানে ছিলাম। বছরের শেষ ওই বছরে কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মিরপুরে ছিলেন, সেখান থেকে মালিবাগে আনা হয়েছে। মালিবাগ তখন কাফিয়া পর্যন্ত মাদ্রাসা ছিল। হযরত আয়েশাই দাওরা খোলার ঘোষণা দিলেন এবং স্বামীবাগ থেকে ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে আসলেন মালিবাগে একসাথে। এই ছাত্রগুলি ওস্তাদের সবাই কিন্তু এখানে ছিল, মালিবাগে নিয়ে আসছিল দাওয়াত দিয়া একবার রেডিমেড। আমি অথচ বছরের শেষে মালিবাগ আসিনি, আমি দেওবন্দ চলে গেছি। দেওবন্দ থেকে আসার পর আমি ইসহাক সাহেব মালিবাগ পড়ছেন দাওরা, আমি দেওবন্দ থেকে আসছি। আসার পরে আমাকে বিভিন্ন মাদ্রাসায়, বিশেষ করে আরেফ রাব্বানী সাহেব ময়মনসিংহ, আমাকে নেওয়ার জন্য খুব আমার বাড়িতে লোক পাঠাইছে। আব্বার সাথে খুব বন্ধুত্ব ছিল ওনার, এই যে সাদি সাহেবের বাবা। আমার আম্মা রাজি হন নাই, আম্মা বলতেছে কাছে ধারে থাকো কুমিল্লা। আমি আসলাম মালিবাগ, হুজুরা বলতেছি তোমাকে কুমিল্লা যাইতে হবে। মাওলানা কুমিল্লার মোহতামিম ছিলেন মাওলানা জাফর সাহেব কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি সাগরিদ, তার ছেলে ছিল এনামুল হক সাহেব, আমাদের সাথী, দেওবন্দের সাথী। উনি দেওবন্দ থেকে আমাকে টার্গেট করে রাখছে যে আমাকে নিয়ে কুমিল্লা মাদ্রাসা করবে। এখানে এসে ওস্তাদদেরকে খুব শক্তভাবে ধরছে, আমাকে যেন কুমিল্লায় দেয়। আমি আসার পরে হুজুরা খবর দিয়ে আনলো, এনে বললো তুমি কুমিল্লা যাও। আমি তাৎক্ষণিক শর্ত দিচ্ছি কুমিল্লা যাইতে হলে আমার সাথে ইসহাক ভাইকে দিতে হবে, আমি একা যাবো না। তখন ওনার কিন্তু মালিবাগে হয়ে গেছে, মালিবাগে ওনার তাকারুল হয়ে গেছে অলরেডি। এই অবস্থায় আমি এই শর্ত লাগাইছি। হুজুররা আবার পরামর্শে বসছে, বসে কাজী সাহেব হুজুর বললেন যে ঢাকার 2-4টা মাদ্রাসা বন্ধ করে হলেও কুমিল্লা মাদ্রাসা করা দরকার। কাজী সাহেব হুজুর এই বক্তব্যটা দিলেন। এরপরে পরামর্শ করে ঠিকই ইসহাক সাহেবের এখানে ক্যান্সেল করে আমাকে আর ইসহাক সাহেবকে কাসিম ইসহাক হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজে নিয়ে গেছেন। কাসলুম নিয়ে আমাদেরকে আমাদের কর্মজীবন একসাথে শুরু। সেখানে শুরু থেকেই উনি যে ভূমিকা রাখলেন কাসিমুল মাদ্রাসা, যে শুরু থেকেই প্রসিদ্ধ হইতে শুরু করেছে। ওনার যে মেহনত, নিঃস্বার্থভাবে মেহনত। আমরা দুজনে আরো অন্যরা পড়ে গেছে, আমাদের একজনের 7-8 ঘন্টা ক্লাস ছিল।
এরপরে বাকি পুরো সময় ইসাক সাহেব এই ছাত্রদেরকে ডেকে ডেকে কুমিল্লা, যেখানে প্রায় মরা মৃত অবস্থা কুমিল্লা কাসরুল মাদ্রাসা, অনেক দিন থেকে বার্ষিক পরীক্ষা হয় না, এই অবস্থা আমরা গেছি, বদরজাও তেমন ছিল না। উনি এই 1 বছরের মেহনত করে ছাত্রদেরকে এমন সুনাম পড়ছে কুমিল্লাতে, পরবর্তী বছর বহু ছাত্র আসতে লাগলো এবং পরবর্তী বছরই ওখানে দাওরা হাদিস খোলার সিদ্ধান্ত করলো। দাওরা হাদিস খোলার সিদ্ধান্ত করে এই মাওলানা আশরাফউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, দুইজনকে আমরা কাসিমুল নিয়ে আসলাম একসাথে। এই কাসিমুল মাদ্রাসা এই পর্যায়ে উঠে গেছে। এরপরে ডক্টর মোশতাক সাহেব, মাওলানা আব্দুল বাতেন সাহেব, এনাদের কোটাগাতে নেওয়া হলো। এই যে কাসিমুল দ্রুত গতিতে বাড়ছে, এটা একমাত্র ইসাক রহমতুল্লাহ আলাই ওনারই চেতনা থেকে, ওনার চেষ্টা, ওনার মেহনত থেকে। এবং যেই ছাত্রগুলো ছিল, কাসিম কুমিল্লাতে কোনো আলেম ছিল না এর আগে, কুমিল্লা টাউনে আলেম ছিল না, কুমিল্লা আলেম অনেক, তবে টাউনে আলেম ছিল না। কুমিল্লা শহরটা এক সময় এমন ছিল, সারা শহরে 3টা দোকান ছিল মুসলমানের আর সব ছিল হিন্দু। ওই 3 দোকানের 2টা ছিল বেদায়াতি আর একটা দোকান ছিল মাওলানা জাফর সাহেব। ওইখানে আলেম ওলামাদের, বড় বড় আলেম ওলামারা কুমিল্লা আসলে ওই দোকানে বসতে। উনি নিজের জায়গার মধ্যে মাদ্রাসা করছে, হিন্দুদের জন্য পারতো না এই অবস্থা এখানে। যার কারণে কুমিল্লা টাউনে কোনো কওমি মাদ্রাসা ছিল না, কোনো প্রভাবও ছিল না, সব একেবারে বেদায়াতি যে মুসলমান কজন আছে সেখানে জাফর সাহেব এই মাদ্রাসা টিকে রাখছে। আর এই জাফর সাহেবের ছেলে কর্তৃক আমরা ওইখানে যাওয়ার পরে এই মাদ্রাসা ওঠে এবং এই কুমিল্লা ছেলেগুলা রাস্তা পায়। খুব দুষ্ট দুষ্ট ছেলে, কিন্তু উনি একটা ছেলেকেও কোনো সময় আর চোখে দেখেন নাই। এটি আমি আশ্চর্য হইতাম, আমি রাগ উঠে যাইতাম, এই যেটা দুষ্ট ছেলেরা কেন দেখা দিচ্ছিলেন। উনি এই জিনিসটা ওনার এই গুণটা ছিল। এখানে একটা ছেলে ছিল কুমিল্লার, ওই কুমিল্লার ছেলে, এই সর্দিপাড়া যখন আসছি, এই ছেলেটা খুব বেশি জ্বালায়, বললাম যে এর বাইর করে দেন, এরকম বলতাম। কিন্তু একদিন একটা কাণ্ড করছে, উনি চেষ্টা করতেছে আমাকে, যে ছেলেও হইতে পারে এরা ঘুরাবার জন্য। একদিন রাত্রে মাদ্রাসার গেট ডিঙ্গায় এক পাগলি, মারাত্মক ধরনের বিশ্রী এক পাগলি ভিতরে ঢুকছে। সবাই ডরে সরে রয়েছে, কারণ হামলা করে, আক্রমণ করে এরকম। তখন দেখা গেল এই পরিস্থিতি, এই ভয়াবহ অবস্থা, অনেক রাত, গভীর রাত, সব ছাত্র শিক্ষক তার দিকে তামসা চাইতেছে। দেখা গেল ওই ছেলেটা সাহস করে যায়, ওই পাগলিটি ধইরা গেট খুলে যে বাইরের রাস্তাতে দিয়ে আসছে। তখন উনি আমাকে বলতেছে, মাওলানা দেখছেন এই ছেলেরও দরকার আছে। এইভাবে উনি যুক্তি খাড়া করে এই ছাত্রদেরকে ইয়ে করতেন। আপনার খারাপ ছাত্র যেটা, ওকেও ধরে রাখতেন। অনেক ছেলে আছে, হোসেন বললো না, অনেক ছেলে আছে ওনার আনতেকালের পরে তারা থাকতে পারে নাই, স্বাভাবিক কারণে থাকতে পারে নাই, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই স্বাভাবিক কারণে যে থাকতে পারবে না, তাকেও উনি দেখা গেছে রেখা দিয়েছেন। এবং ওই ছেলে পরে কাজের হয়েছে, আলেম হয়েছে, কর্মঠ হয়েছে। ওই কুমিল্লার ছেলেগুলো কুমিল্লাকে আবাদ করছে। এখন কুমিল্লা অনেকগুলো মাদ্রাসা, এখন এক ছেলে এক মাদ্রাসা প্রতিষ্ঠান করে। আমাকে বলছিলেন চৌধুরীপাড়ার কথা বলতে। চৌধুরীপাড়ার ব্যাপার ছিল, আমরা কাসিমুল তো ছিলাম ওখান থেকে ইসাক ফরিদ সাহেব 4 বছর পরে উনি আশা করছে। আমি ওখানে কাসিমুল ছিলাম। 91-তে রমজানে আমার বাড়িতে লোক গেল যে আপনাকে ঢাকা যেতে বলছে। কে বলছে? হুজুরদের কথা বললেন, ফরিদউদ্দিন মাসুদ সাহেব, নুর হোসেন সাহেব, সব হুজুরের কথা বললেন। আমি আসছি, আসার পরে বললো যে বাজি তুমি চলে আসতে হবে। কেন? ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইকে এই চৌধুরীপাড়া মাদ্রাসা, এখানে মোহতামিম টিকতেছিল না, বহুত বড় বড় মানুষ আনছে এখানে। কিন্তু আর মাওলানা আলী আশরাফ সাহেব বলুরা, আমরা তোরাব আলী সাহেব, সোলাইমান নোমানী সাহেব, এইসব লোকেরও এখানে আনছে, কিন্তু এখানে টিকতে পারে না বিভিন্ন কারণে, সেগুলো আর বলতে যায় না। শেষ পর্যন্ত ওনারা ইয়ে করিয়া হুজুরদেরকে যে ধরছে মোহতামিমের জন্য। তখন হুজুররা ইসাক ফরিদি সাহেবের টার্গেট করছে। ইসাক সাহেব বলছে, তুমি এখানে মোহতামিম হও। উনি শর্ত লাগাইছে যে হেরে কুমিল্লার থেকে আয়না দেন। আমার কথা বললো, মাওলানা আসাদ সাহেবের কুমিল্লার থেকে আমার সাথে দেন, তাইলে আমি দায়িত্ব নেব, না হয় নেব না। ওই কুমিল্লায় থাকাকালীন এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। উনি আমার সম্পর্কে এমন তো ধারণা সৃষ্টি হয়েছে ভালো, এমনকি মাওলানা আশরাফ আলী সাহেবেরও। তখন এই শর্ত যখন লাগাইছে, তখন হুজুরা বলছে যে তুমি চলে আসতে হবে। আমি কুমিল্লা তো আমি এখন আসতে পারবো না, তো কুমিল্লা তো আর কে পাঠাইছে, আমরাই তো দিয়ে আসছি, এখন আমরা নিয়ে আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। এই তখন দুজনে একসাথে এখানে চৌধুরীপাড়া এসে কাজ শুরু করলাম। এখানেও উনি তখন ইয়ে ছিল, ওই শাহজাহানপুরে মসজিদ ছিল। আমি যখন নামাজ পড়তে পড়াইতে যাই, 2-3 জন গেল, তখন আমি বলছি আপনি আজকে ইস্তেফা দেবেন মসজিদ থেকে? না, আমি চলে যাব। আমি কিন্তু কুমিল্লা এখন ইস্তেফা দিই।
এই বাই ফোর্স ওনাকে ইস্তেফা দিয়ে শাহজাহানপুর মসজিদ থেকে ওনাকে ঢুকাইছি, মাদ্রাসা ঢুকাইছি। কারণ যে লোক, এই লোকের এক এক মিনিট অনেক দামি, 1 ঘন্টা অনেক দামি, তার আমি ব্যাখ্যা করতে পারবো না এখন। আমি তো খালি তামসা দেখতাম, মোহতামিম তো আমি করতাম, উনি তো লিখতেন খালি সারাদিন। এরকম লেখক আমি দেখিনি কোনোদিন, পুরা সময় লেখার মধ্যে নেন। এবং আমার উপরে এত আস্থা ছিল, থাকবো না, এটা ওনার গুণ আমি বলবো। আমি যেটাই করতাম ওটাকেই উনি স্বীকৃতি দিতেন। এমন হয়েছে যে একটা লেখে কোনো কারণে বহিষ্কার করছে, ওই গেটে আমার লোকে দেখা করে বহিষ্কার করে দিয়েছে, আমি ধরে নিয়ে আসি, আয়না হুজুরের সামনে নিয়ে আসে, বসে বাইর করছেন লেখা, ওই হুজুরের সামনে মার দিছি, না মারি না তেল রেখে দেন। এই ধরনের কারবার আমরা করতাম, এরকম একটা সম্পর্ক ছিল আমাদের। আমার চা খাওয়ার প্রয়োজন হয়েছে, চলে আসছে ওনার ওইখানে, ওখানে মেহমান সব সময় আসতো, তো আমি আসলে আবার বিভিন্ন কথাবার্তা উঠিতাম, তাড়াতাড়ি চা নিত, মানে খাওয়াই আমার বিদায় দিতাম। এমন একজন মানুষ, আমার সাথে এরকমই সম্পর্ক ছিল ওনার, ওনার পারিবারিক ব্যাপার পর্যন্ত সব কিছু আমার সাথে শেয়ার করতেন, সব কিছু আমার সাথে শেয়ার করতেন এবং আজীবন করেছেন। এই জীবনে আমাদের কোনোদিন বিতর্ক হয় নাই। এই যে উনি মোহতামিম, আমি বলতাম ওইখানে সবাই যে কোনো মোহতামিম না, মোহতামিমের মধ্যে এত সম্পর্ক নাই। আসলে আমাদের এরকমই সম্পর্ক ছিল, একজনের ফ্যানের কথা একজনের। উনি বেজার হয়ে ওনার সাথে আমি দেখা গেছে 2 ঘন্টা থাকতে পারি নাই, কোনো কারণে হয়তো বেজার হয়েছি, কোনো কারণে হয়তো বেজার হয়েছি, 2 ঘন্টা থাকতে পারি নাই। উনি এটাকে যেভাবে ফ্রি করে নিছেন আর কি, এরকম একটা মনের মানুষ আছে। উনি মোহতামিম, আমি নাই মোহতামিম। আবার ওনার কোনো কিছু যদি আমার অপছন্দ লাগতো, রুম বন্ধ করে ধরতাম, ধরে বলতাম যে আপনি করেছেন, এতে উনি নারাজ হইতেন না, খুশি হইতেন। এবং আমি এমনকি বাড়িতে গিয়েও আমি 1 দিনের বেশি 2 দিন হয়ে লোক পাঠিয়ে দিতাম, তখন মোবাইল ছিল না, এরকম অবস্থা ছিল, এরকম একটা সম্পর্ক ছিল। তো ওনার যে অক্লান্ত মেহনত, নিঃস্বার্থ মেহনত, এটাই নজির। আমি এটা থেকে কোথাও অনেক মানুষ দেখছি, অনেক আলেম ওলামা দেখছি, স্বার্থ থেকেই যায়। এই এক লোক নিঃস্বার্থভাবে মেহনত করে দিতেন, সেইভাবে ছাত্রের পিছনে, সেইভাবে পাবলিকের পিছনেও, মসজিদের দায়িত্ব ছিল, পাবলিকের পিছনে উনি ওইভাবে মেহনত করতেন। এই যে ওই পাবলিকগুলোকে সঠিক নজরিয়া দিতে উনি সক্ষম হয়েছেন। আমরা কিন্তু অনেকেই পারি না। আমরা হয়তো কিছুদিন থাকি, আমাদের সাথে যতক্ষণ আছে ততক্ষণ ভালো থাকে, আবার যা আগের মতো হইয়া যায়। কিন্তু ওনার যেগুলি ছিল বন্ধুগুলা, সেগুলি আমি এখনো দেখতেছি তারা ওই অবস্থায় আছে, ওই নজরিয়ার উপর আছে, দৃষ্টিভঙ্গি আছে। তুমি তোমার মসজিদে মিলাদ পড়ো না, ক্যাম্প করো না, ঠিক আছে, 10 বছর থেকে চলে গেছো তো, 11 বছরে আর কি মেমাইশা নবী খাড়াই ছিল, সব খাড়াই যাবে। ওনার বক্তব্যগুলি এরকম ছিল না, যেটা হয়েছে মজবুত হয়েছে। এই যে শামসুল হক সাহেব, ওই যে পদ্মার এই পাড়ে উনি মাদ্রাসা করে গেছেন, আমি এখনো প্রতি মাসে একবার যাই, শুধু ওনার কারণে। ওনার তৈরি লোক, ওনার কথায় এবং হজরতের সাথে সম্পর্ক করে দিয়েছেন। আর হজরত বলছে তোমরা এরকম মক্তব করো, মাদ্রাসা করো। ওই লোক ওই নদীর এই পাড়ে অনেকগুলা মক্তব করছে, একটা মাদ্রাসা করছে, হজরতকে ওখানে নিচে। ইসাক ফরিদি সাহেব যাইতেন সবসময়, ওনার পরে আমি এই পর্যন্ত যাই আসছি। আমি ছাড়ি না শুধু এই জন্য, আমি ছাড়ে দিলে মাদ্রাসা বলে যাব উৎসাহিত। তারা অনেক অবদান ওনার রয়েছে, আমি বলে শেষ করতে পারবো না। আসলে বলো, চমৎকার স্মৃতি কথাগুলো শুনছিলাম। কোথায় চলে গেলে